রসুলপুর গ্রামে আলু তার 3 বউ চিংকি, আলু, টমেটো আর গাজরকে নিয়ে থাকতো। আরে দাদা যে, কোথায় যাচ্ছ? বলি, কেমন দিনকাল যাচ্ছে তোমার? ঘরে 3টে বউ আছে তোমার, যত্নার্থীর তো কোনো অভাব হচ্ছে না তোমার। আফসোস, তুমি একটা মোটা আলু হয়ে 3টে বিয়ে করলে, অথচ আমি একটা মাত্র বউ নিয়ে সংসার সামলাতেই পারছি না। দাদা, কত যে যত্নার্থী পাচ্ছি সে শুধু আমার মন জানে। দাদা, তুমি একটা বিয়ে করে তো ভালো করেছো, আর আমি যে কেন ভুল করে 3টে বিয়ে করেছিলাম, এখন তার মাসুল দিতে হচ্ছে। 3 বউ মিলে সারাদিন ঝগড়া নিয়ে ব্যস্ত থাকে, আমার আবার যত্নার্থী করবে কখন বলো তো? এসব কথা বলে আলু গম্ভীর মুখে চলে যায়। এভাবে অনেক হতাশায় আলুর দিন কাটছিল। আমি যেন বাড়ির বড় বউ হয়ে একেবারে মহা পাপ করে ফেলেছি। বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, বাকি দুজন তো মহারানী। একজন সারাদিন শুয়ে বসে থাকবে আর খাবে আর ফুলে ফুলে গোল হবে, আর একজন সারাদিন রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকবে। শোনো, তুমি আমার শরীর নিয়ে একদম খোঁচা দিবে না, এই বলে দিলাম। আমি ফুলি না মোটা হই সেটা আমার ব্যাপার, তুমি আমার দিকে একদম নজর দিবে না। আর আমি কেন তোমার সাথে কাজ করতে যাব বলো তো আমাকে? ছোট বউ তো তোমায় কোনো কাজে সাহায্য করে না, তাহলে আমি করব কেন? দেখো দিদি, তুমি কিন্তু কথায় কথায় আমায় টানবে না। আমি যদি আগুনের তাপে রোদের মধ্যে কাজ করি, তবে কি আমার এই সৌন্দর্য থাকবে? আমি তো দেখতে কুৎসিত হয়ে যাব। আর তোমরা দুজন থাকতে বা আমি কাজ করতে যাব কেন? বাহ, ভালোই তো। ছোট বউ যদি কাজ না করে তবে আমি কেন কাজ করব? হ্যাঁ, আমি কোনো কাজ করতে পারবো না। এই কথা বলে মেজে বউ টমেটো ঘরে চলে যায়, আর ছোট বউ গাজরও চলে যায়। আরে বাহ, ভালোই তো। যে যার মতো ঘরে চলে গেল। রান্নার দিকে তো তাদের দেখছি কোনো খেয়ালই নেই। তবে আমি আবার কেন একা চুলার তাপে বসে বসে রান্না করে সবাইকে খাওয়াতে যাব? আমি রান্না করতে পারবো না। এ কথা বলে চিংকি, আলু রেগে ঘরে চলে যায়। কই গো বড় গিন্নি, বলছি আমি যে বাড়িতে এসেছি সেদিকে কি তোমার খেয়াল নেই? বলছি আমার তো খিদে পেয়েছে, আমাকে খেতে দাও তো। ও, খিদে পেলে বুঝি বড় বউয়ের খোঁজ হয়? বলছি, মেজো বউ আর ছোট বউকে নিয়ে তো এত নাচানাচি করো, তবে ওদের কাছে খাবার চাইতে পারো না তুমি? কি সব বলছো গিন্নি? তোমরা 3জনই তো আমার বউ, আর আমি 3জনকেই তো সমান চোখে দেখি, তাহলে এভাবে বলছো কেন? কি যে সমান দেখো সে তো আমি বুঝতেই পারছি। এই তো কদিন আগে মেজো বউকে গয়না কিনে দিলে, আর 2 দিন পর পর তো ছোট বউয়ের জন্য আলতা, স্নো, লিপস্টিক, মেকআপ আনো, কিন্তু আমার জন্য কি আনো তুমি বলো তো? ও আচ্ছা, সব বুঝলাম। তবে এবার তোমাকেও আমি নতুন গহনা কিনে দিব, এবার তো আমাকে খেতে দাও। আলুর এসব কথা শেষ হতে না হতেই মেজে বউ টমেটো সেখানে চলে আসে। ও, তবে বড় বউয়ের ঘরে এসে এসব পরিকল্পনা করছো তুমি? তুমি চুপি চুপি বড় বউকে গহনা কিনে দেওয়ার পরিকল্পনা করছো বুঝি? তুমি এভাবে আমাদের ঠকাচ্ছ। তুমি যদি বড় বউকে গহনা কিনে দাও, তবে আমাকেও গহনা কিনে দিতে হবে। আমিও আমার অধিকার বুঝে নিব, বুঝেছো? মেজে বউ টমেটোর কথা শেষ হতে না হতেই ছোট বউ গাজর সেখানে আসে। হ্যাঁ গো, এখানে কিসের অধিকারের কথা হচ্ছে শুনি? তুমি আবার আমাকে রেখে বড় বউ আর মেজে বউকে নিয়ে সম্পত্তি ভাগ করতে বসনি তো? হায় ঈশ্বর, আমি কোন ঝামেলায় এসে পড়লাম! এদিকে খিদের জ্বালায় আমার প্রাণটা যায় যায় অবস্থা, আর তোমরা আছো নিজেদের স্বার্থ নিয়ে। থাকো তোমরা তোমাদের মতো। এ কথা বলে আলু রেগে ঘর থেকে চলে যায়। তোদের জ্বালায় আমার আর শান্তি নেই। যদিও এতদিন পর তিনি আমাকে গহনা কিনে দিতে চাইলো, আর তোরা দুজন এসে সব এলোমেলো করে দিলি, তাই না? ওই তো তোমার ঝলসে যা চেহারা, তবে তুমি তোমার ওই শরীরে গহনা পরলে কি আর তোমাকে মানাবে? তুমি কি ভুলে গেছো নাকি? হ্যাঁ,
কাকের গায়ে ময়ূরের পালক লাগালে কি আর কাক কখনো ময়ূর হয় নাকি? হ্যাঁ, তুই এমন ভাবে বলছিস যেন তুই বিশ্ব সুন্দরী। এদিকে তো ফুলে ফুলে একেবারে গোল হয়ে গেছিস। সে তুমি যা বলেছো দিদি, মেজ দিদি তো একেবারে গোল হয়ে গেছে। মেজ দিদিকে দিয়ে তো কেউ ফুটবল খেলতে পারবে। হ্যাঁ রে গাজর, আমি গোল হই আর ফুটবল হই না কেন, তাতে তোর কি? হ্যাঁ, আর তুই তো দেখতে ছিটকে পাটকাঠির মতো। তোর শরীরের যা হাল, বাতাসে তো উড়ে যাবি মনে হচ্ছে। দেখো দিদি, আমার শরীর নিয়ে একদম কথা বলবে না। তুমি তো গুলুমুলু হয়ে গেছো। তুমি কি করে আমার এত সুন্দর ফিগারের মর্ম বুঝবে বলো? আমি চিকন বলেই তো দেখতে এত সুন্দর। আমার ফিগার কত সুন্দর। এভাবেই তিন বউয়ের মধ্যে ঝগড়া চলতেই থাকে। আর তিন বউয়ের এত ঝগড়াঝাটি দেখে আলু বনবাসে চলে যাবে বলে ঠিক করে। আমি আর তিন বউয়ের ঝগড়াঝাটি সহ্য করতে পারছি না। এবার আমি সব ছেড়ে একদম বনবাসে চলে যাব আর নির্জনে শান্তিতে দিন কাটাতে থাকবো। এসব কথা চিন্তা করে আলু বনবাসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আলু অনেক ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে। আর ক্লান্তিতে আলুর চোখ বুজে আসে। কি গো, কি হয়েছে তোমার? এভাবে ঝিমোচ্ছ কেন? আর গহীন জঙ্গলেই বা কি করছো তুমি একা একা? আরে তুমি কে? আর তোমার মতো একটা সুন্দরী মেয়ে এই গহীন জঙ্গলে কেন? আমি না হয় বনবাসে যাওয়ার জন্য বেরিয়েছি, কিন্তু তুমি? আমি আপেল পড়ি গো, আমি তো এই জঙ্গলেই থাকি। কিন্তু তুমি বনবাসে যেতে চাইছো কেন বলো তো আমাকে? এরপর আলু তার তিন বউয়ের ব্যাপারে সব কথা খুলে বলে আর চোখের জল ফেলতে থাকে। আর এই দেখে আপেল পরী আলুকে একটা বুদ্ধি দেয়। আর আপেল পরী স্বাভাবিক ফলের রূপ নেয়। আর আলু আপেল পরীকে নিয়ে তার বাড়িতে যায়। হ্যাঁ গো, তোমার পাশে এই সুন্দরী মেয়েটা কে? তুমি কি আবার বিয়ে করেছো নাকি? হ্যাঁ গো, তুমিও কি আবার বিয়ে করেছো নাকি? হ্যাঁ, তুমি এভাবে আমাদের কপাল পোড়ালে আমরা তো ভাবতেই পারছি না। করবি না বা কেন বলো তো? তোমরা তিন বউ মিলে এত ঝগড়া করো যে আলুর সেবা যত্ন করতে ভুলেই গেছো তোমরা। সারাদিন শুধু নিজেদের চাহিদা নিয়ে ব্যস্ত থাকো। হোগো, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি আর ঝগড়া করব না, সব সময় তোমার সেবা করব গো। আমিও আর রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকবো না, বড় দিদি মেজ দিদির সাথে কাজ করব। আমি আর গহনা কিনে চাইবো না, আমার যা গহনা আছে তা থেকে ছোট আর বড় দিদিকে দিয়ে দিব। আর হিংসিমি করব না, আমি সব সংসারের কাজ করব। এসব কথা তোমাদের মনে থাকবে তো? যদিও বা আমি এই সুন্দরী আপেলকে এখনো বিয়ে করিনি, কিন্তু আর যদি কখনো ঝগড়াঝাটি করো তবে সত্যি আমি এই মেয়েকে বিয়ে করব আর তোমাদের থেকে অনেক দূরে চলে যাব, এই বলে দিলাম। আলুর এসব কথায় তার তিন বউ শুধরে যায় আর আপেল পরী সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।